হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। ভারতের সংবিধান ও রাজনীতি থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ক্লাস নাম্বার 9। এর আগে আমি 8টি ক্লাস করিয়েছি শুধুমাত্র ভারতের সংবিধানের উপর ও রাজনীতির উপর। তো সেই ক্লাসগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি একবার প্লেলিস্ট থেকে চেক করে নেবে। এছাড়াও রবিবার দিন তোমাদের পিওয়াইকিউ বেসড 2টি ক্লাস করানো হয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি, মিস করে গেছো, অবশ্যই ক্লাসগুলি প্লেলিস্ট থেকে চেক করে নেবে। পিওয়াইকিউ বলে একটি প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটি অবশ্যই তোমরা চেক করে নাও যাতে তোমাদের সুবিধা হয় কী ধরনের প্রশ্ন আসছে দেখে নাও একবার। তো আজকের ক্লাসটি শুরু করার আগে বলবো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং একটি লাইক করে দাও ক্লাসটার। তো সংবিধান ও রাজনীতির উপর আজকে প্রথম প্রশ্ন কি আছে? ভারতের সংবিধানের কোন ধারায় অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের কথা বলা হয়েছে? অপশান এ 41 নং, অপশান বি 42 নং, অপশান সি 43 নং, নাকি অপশান ডি 44 নং। ভারতের সংবিধানের কোন ধারায় অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে 44 নং। 2 নম্বর প্রশ্ন, কোন দশকে ভোটদানের ন্যূনতম বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? অপশান এ 1960-এর দশক, অপশান বি 1970-এর দশক, অপশান সি 1980-এর দশক, নাকি অপশান ডি 1990-এর দশক। সঠিক উত্তরটি হবে 1980-এর দশক। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, 2008 সালের 6 মে কেন্দ্রের ইউপিএ সরকার রাজ্যসভার যে 108তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছিল তার লক্ষ্য হল অপশান এ রাজস্থানের গুজর সম্প্রদায়ের নাম তপশিলি উপজাতির তালিকাভুক্ত করা, অপশান বি বন্দি ব্যক্তিদের অধিকার রক্ষা করা, অপশান সি শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দান, অপশান ডি পার্লামেন্ট ও রাজ্য বিধানসভার মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ। 2008 সালের 6 মে কেন্দ্রের ইউপিএ সরকার রাজ্যসভার যে 108তম সংবিধান সংশোধন বিল পেশ করেছিল তার লক্ষ্য হল পার্লামেন্ট ও রাজ্য বিধানসভার মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা প্রদান করা হয়েছে? অপশান এ 56তম সংশোধন, অপশান বি 73তম সংশোধন, নাকি অপশান সি 74তম সংশোধন, নাকি অপশান ডি 76তম সংশোধন। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হবে 73তম সংশোধন। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে? অপশান এ 1976, অপশান বি 1978, অপশান সি 1980, নাকি অপশান ডি 1982। কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করে? সঠিক উত্তর হয়ে যাবে 1976। 6 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ মাদ্রাজ, অপশান বি নিউ দিল্লি, অপশান সি কলকাতা, নাকি অপশান ডি মুম্বাই। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে নিউ দিল্লি। 7 নম্বর প্রশ্ন, গণপরিষদ কবে ভারতের সংবিধান গ্রহণ করেছিল?
অপশান এ ২৬শে জানুয়ারি ১৯৫০, অপশান বি ২৬শে নভেম্বর ১৯৪৯, অপশান সি ২৬শে জানুয়ারি ১৯৪৯ নাকি অপশান ডি ১০ই জানুয়ারি ১৯৪৯। গণপরিষদ কবে ভারতের সংবিধান গ্রহণ করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে ২৬শে নভেম্বর ১৯৪৯। ৮ নম্বর প্রশ্ন, ভারতের শাসন ব্যবস্থার কোন বৈশিষ্ট্যটি এর যুক্তরাষ্ট্রীয় চরিত্রকে নির্দেশ করে? অপশান এ বিচার ব্যবস্থার স্বাধীনতা সুরক্ষিত, অপশান বি কেন্দ্রীয় আইনসভার সদস্যরা নির্বাচন কেন্দ্রগুলি থেকে নির্বাচিত হন, অপশান সি কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনুষ্ঠানিক দলগুলি থেকে নির্বাচিত সদস্য থাকবেন, অপশান ডি মৌলিক অধিকারগুলি আদালত দ্বারা বলবৎযোগ্য। ভারতের শাসন ব্যবস্থার কোন বৈশিষ্ট্যটি এর যুক্তরাষ্ট্রীয় চরিত্রকে নির্দেশ করে? সঠিক উত্তর হবে বিচার ব্যবস্থার স্বাধীনতা সুরক্ষিত। ৯ নম্বর প্রশ্ন, কোন উদারনৈতিক গণতন্ত্রের স্বাধীনতা সুরক্ষিত করে নিচের যে বৈশিষ্ট্যটি? অপশান এ পৃথক বিচার ব্যবস্থা, অপশান বি ক্ষমতার এককেন্দ্রিকতা, অপশান সি নির্বাচিত সরকার নাকি অপশান ডি ক্ষমতার বন্টন। কোনো উদারনৈতিক গণতন্ত্রের স্বাধীনতা সুরক্ষিত করে নিচের যে বৈশিষ্ট্যটি তা হয়ে যাবে ক্ষমতার বন্টন। ১০ নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান অনুসারে সম্পদের কেন্দ্রীভবন কোনটি লঙ্ঘন করে? অপশান এ সাম্যের অধিকার, অপশান বি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, অপশান সি স্বাধীনতার অধিকার নাকি অপশান ডি মূল্যায়ন কর রাষ্ট্রের ধারণা। ভারতের সংবিধান অনুসারে সম্প্রদায়ের কেন্দ্রীভবন কোনটি লঙ্ঘন করে? সঠিক উত্তর হবে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। ১১ নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ ৯ ডিসেম্বর ১৯৪৫, অপশান বি ৯ ডিসেম্বর ১৯৪৬, অপশান সি ৯ ডিসেম্বর ১৯৪৭ নাকি অপশান ডি ৯ ডিসেম্বর ১৯৪৮। গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে ৯ ডিসেম্বর ১৯৪৬। পরবর্তী ১২ নম্বর প্রশ্ন, কোন আইনে কলকাতায় ১৭৭৪ সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? অপশান এ ক্যারিয়ার অ্যাক্ট ১৮৬৫, অপশান বি সেরোনাস অ্যাক্ট ১৮৭১, অপশান সি ইন্ডিয়া রিপোর্টস অ্যাক্ট ১৮৭৫ নাকি অপশান ডি রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩। সঠিক উত্তরটি হয়ে যাবে রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩। পরবর্তী ১৩ নম্বর প্রশ্ন, ৯ ডিসেম্বর ১৯৪৯ সালে গণপরিষদের প্রথম অধিবেশনে কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? অপশান এ ডক্টর বি আর আম্বেদকর, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি ডক্টর সচ্চিদানন্দ সিনহা নাকি অপশান ডি বি এন রাও। ৯ ডিসেম্বর ১৯৪৯ সালে গণপরিষদের প্রথম অধিবেশনে কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ১৪ নম্বর প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? অপশান এ তেজ বাহাদুর সুপ্র, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি গোপালাচারী, অপশান ডি বি আর আম্বেদকর। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে বি আর আম্বেদকর।
15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটিকে ভারতের সংবিধানের আত্মা বলা হয়েছে? অপশান এ মৌলিক অধিকার, অপশান বি প্রস্তাবনা, অপশান সি নির্দেশমূলক নীতি, নাকি অপশান ডি দশম তপশিল। নিম্নলিখিত কোনটিকে ভারতের সংবিধানের আত্মা বলা হয়েছে? সঠিক উত্তর হবে প্রস্তাবনা। 16 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের 5 নং ধারা নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশান এ মৌলিক কর্তব্য, অপশান বি ভোটদান, অপশান সি নাগরিকত্ব, নাকি অপশান ডি নতুন রাজ্য গঠন। ভারতের সংবিধানের 5 নং ধারা নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর এখানে হবে নাগরিকত্ব। 17 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন তপশিলে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয় রয়েছে? অপশান এ একাদশ, অপশান বি তৃতীয়, অপশান সি চতুর্থ, নাকি অপশান ডি পঞ্চম। সংবিধানের কোন তপশিলে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয় রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে তৃতীয় তপশিলে। 18 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন তপশিলে রাজ্যসভার আসন সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে? অপশান এ দশম তপশিল, অপশান বি চতুর্থ তপশিল, অপশান সি অষ্টম তপশিল, নাকি অপশান ডি দ্বিতীয় তপশিল। ভারতের সংবিধানের কোন তপশিলে রাজ্যসভার আসন সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে? সঠিক উত্তর হবে চতুর্থ তপশিল। 19 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুসারে কোনো রাজ্যে রাষ্ট্রপতির শাসন বলবৎ হতে পারে? অপশান এ 326 ধারা, অপশান বি 370 ধারা, অপশান সি 380 ধারা, নাকি অপশান ডি 356 ধারা। সংবিধানের কত নম্বর ধারা অনুসারে কোনো রাজ্যে রাষ্ট্রপতির শাসন বলবৎ হতে পারে? সঠিক উত্তর হবে 356 ধারা। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে 352 নং ধারা নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? অপশান এ কেন্দ্র রাজ্য সম্পর্ক, অপশান বি সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা, অপশান সি রাজ্যের জরুরি অবস্থা, নাকি অপশান ডি জাতীয় জরুরি অবস্থা। ভারতের সংবিধানে 352 নং ধারা নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে জাতীয় জরুরি অবস্থা। 21 নম্বর প্রশ্ন, 80 নং ধারা সম্পর্কিত? অপশান এ লোকসভার গঠনের সঙ্গে, অপশান বি রাজ্যসভা গঠনের সঙ্গে, অপশান সি রাজ্য বিধানসভা গঠনের সঙ্গে, নাকি অপশান ডি রাজ্য বিধান পরিষদ গঠনের সঙ্গে। সঠিক উত্তর হবে রাজ্যসভা গঠনের সঙ্গে। 22 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারায় তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য বিধান প্রণয়ন করেছে? অপশান এ 356 ধারা, অপশান বি 365 ধারা, অপশান সি 338 ধারা, নাকি অপশান ডি 337 ধারা। ভারতের সংবিধানের কোন ধারায় তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য বিধান প্রণয়ন হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 338 ধারা। 23 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কোন ধারায় অর্থ বিলের উল্লেখ রয়েছে? অপশান এ ধারা 110, অপশান বি ধারা 210, অপশান সি ধারা 101, নাকি অপশান ডি ধারা 201। ভারতের সংবিধানে কোন ধারায় অর্থ বিলের উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হবে ধারা 110। 24 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে 312 নং ধারা নিচের কোনটির সাথে যুক্ত? অপশান এ সর্বভারতীয় কর্তৃক, অপশান বি বার্ষিক অর্থ সংক্রান্ত
বয়ান, অপশান সি প্রশাসনিক ট্রাইব্যুনাল, অপশান ডি গ্রামসভা। ভারতের সংবিধানে ৩১২ নং ধারা নিচের কোনটির সাথে যুক্ত? সঠিক উত্তর হবে সর্বভারতীয় কৃতক। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে ৩২০ নং ধারা নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশান এ পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী, অপশান বি পঞ্চায়েত ব্যবস্থার কার্যাবলী, অপশান সি প্রশাসনিক ট্রাইব্যুনাল, অপশান ডি সংসদের ক্ষমতাবলী। ভারতের সংবিধানে ৩২০ নং ধারা নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী। 26 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটির সঙ্গে দশম তফসিল যুক্ত? অপশান এ উপজাতি অধ্যুষিত অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম এর প্রশাসনিক বিধান, অপশান বি দলত্যাগ বিরোধী সংক্রান্ত বিধান, অপশান সি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভায় নির্দিষ্ট আসন সংক্রান্ত বিধান, অপশান ডি তপশিলি এলাকা ও তপশিলি জাতি সংক্রান্ত প্রশাসনিক বিধান ও নিয়ন্ত্রণ। নিম্নের কোনটির সাথে দশম তপশিল যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে দলত্যাগ বিরোধী সংক্রান্ত বিধান। 27 নম্বর প্রশ্ন, ধারা ড্যাশ অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা যায়? অপশান এ ৩৬৫, অপশান বি ৩৭২, অপশান সি ৩৬৮ নাকি অপশান ডি ২৬৮? ধারা ড্যাশ অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা যায়। সঠিক উত্তর হয়ে যাবে ৩৬৮। 28 নম্বর প্রশ্ন, কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের কর্তব্য এবং ক্ষমতা বিষয়ে সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? অপশান এ ধারা ১৩৭, অপশান বি ধারা ১৪৯, অপশান সি ধারা ৯৮ নাকি অপশান ডি ধারা ১৫০? সঠিক উত্তর হবে ধারা ১৪৯। 29 নম্বর প্রশ্ন, ৭৩তম সংবিধান সংশোধনীর দ্বারা কোন ধারাটি কার্যকরী হয়েছিল? অপশান এ ধারা ৪৭, অপশান বি ধারা ৪০, অপশান সি ধারা ৪৫ নাকি অপশান ডি ধারা ৪৬? ৭৩তম সংবিধান সংশোধনীর দ্বারা কোন ধারাটি কার্যকরী হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে ধারা ৪০। 30 নম্বর প্রশ্ন, ধারা ১৭ এর সঙ্গে সম্পর্কিত? কিসের সঙ্গে ধারা ১৭ সম্পর্কিত? অপশান এ শিক্ষার অধিকার, অপশান বি অস্পৃশ্যতা দূরীকরণ, অপশান সি খেতাব নির্মূলকরণ, অপশান ডি ধর্মের অধিকার। সঠিক উত্তর হবে অস্পৃশ্যতা দূরীকরণ। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের সামনে কিন্তু কেপি মেনের জন্য ক্লাস শুরু করানো হবে। এছাড়াও এসএসসি জিডি যারা যারা এক্সাম দিচ্ছ তারা একবার কমেন্ট করো যে তোমাদের ক্লাসের প্রয়োজন আছে কিনা, কারণ জিডির ক্লাস শুরু করানো হবে খুব তাড়াতাড়ি। তো অবশ্যই ফলো করতে থাকো ক্লাসগুলি এবং সম্পূর্ণ ক্লাসগুলি দেখবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক পেতে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে কিন্তু প্রত্যেকটি ক্লাসের পিডিএফ একেবারে ফ্রিতে পেয়ে যাচ্ছ, তাই আর দেরি না করে তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নাও। এছাড়াও তোমাদের বিভিন্ন এক্সামের প্রিপারেশনের জন্য এডুকেরিও স্কুল কিন্তু বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে আসছে, তাই একদমই মিস করো না। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর পিওয়াইকিউ বেসড যে ক্লাস দুটি হয়েছে অবশ্যই ক্লাস দুটি দেখে এসো, কারণ খুবই গুরুত্বপূর্ণ দুটি ক্লাস যা তোমাদের খুব এক্সামে হেল্পফুল হবে। তো আজকে এটুকু। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা এই নাম্বারে অর্থাৎ 7003754168 এই নাম্বারে তোমরা জানাতে পারো তোমরা কোন বিষয়ে বা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছ। সমস্ত বিষয় স্যারেদের সাথে তোমরা ফোনেই কলের মাধ্যমে
আলোচনা করে নিতে পারবে। এছাড়াও তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, তোমরা পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপেও কিন্তু জেনে নিতে পারো তোমাদের সমস্যা বা তোমরা কি চাইছো, সমস্ত কিছু স্যারেদের সাথে সোজাসুজি কথা বলে নিতে পারবে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো।